বাংলাদেশ কি ভারতকে সরিয়ে চীনের দিকে ঝুঁকছে? বাংলাদেশ তার নিজের মতন করে গড়ে উঠতে চায়, গড়ে উঠবে। কার কাঁধে হাত রেখে গড়ে উঠবে তারা, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা প্রতিরক্ষা সরঞ্জাম চীন থেকে কিনে তারা নিজেদের শক্তিশালী করে তুলুক। আজকে আমাদের দেশ, আমরা ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছি না, আমরা মার্কিন সরকারের কাছ থেকে আমরা যুদ্ধ বিমান কিনছি না। চীন সফর শেষে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করেন, তবে ভারতীয় গণমাধ্যম বলছে সেটি হবে এক নজিরবিহীন ভারসাম্যের বার্তা। কারণ ভারত চাইছিল তারেক রহমান আগে দিল্লি সফর করুন, ভারত আগ্রহ দেখিয়েছিল। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের বাস্তবতা এগিয়ে নেওয়া কঠিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে সরকারি সফরে চীনে, আর এই একটি সফর ঘিরেই প্রশ্ন উঠেছে অনেক। ঢাকা কি দিল্লিকে পাশ কাটিয়ে বেজিং এর দিকে ঝুঁকছে, নাকি এটা শুধুমাত্রই দেশটির অর্থনৈতিক বিনিয়োগ এবং পরিকাঠামোগত সফর? ভারত এই সফরকে কিভাবে দেখছে? বাংলাদেশের গণমাধ্যম এই সফরকে কিভাবে ব্যাখ্যা করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, চীন সফর শেষে কি তারেক রহমান ভারত সফরে আসবেন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজবার চেষ্টা করব আমি, সুব্রত আচার্য, এবং সঙ্গে প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষরায়। পরমাশিস ঘোষরায়, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি জানো যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন। এই চীন সফর ঘিরে বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম জুড়ে নানা রকমের ক্রিয়া প্রতিক্রিয়ামূলক শিরোনাম দিয়ে খবর প্রকাশিত হচ্ছে বা হয়ে চলেছে। তুমি একজন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করো, বিশেষ করে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়েও কাজ করো। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই চীন সফরকে কিভাবে দেখছো? দেখো, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তোমাকে আমি একটা ছোট উদাহরণ দিই। আমরা গতকাল তারাতলায় যে গুদামে ধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, প্রায় 4-5 জন মানুষ প্রাণ হারিয়েছেন, অনেক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কলকাতার এসএসকেএম হাসপাতালে। গতকাল ওখানকার পুলিশের আধিকারিকরা আমাদের যখন সাংবাদিকদের বলছিল যে আপনারা সংবাদ সংগ্রহ করবেন, সেটা যেমন আপনাদের কাছে প্রায়োরিটি, এটা আপনারা বুকে হাত রেখে বলুন এই মুহূর্তে উদ্ধার কাজটা তো আগে বসে বেশি প্রায়োরিটি, তাই নয় কি? তো সেই জায়গা থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার দেশের উন্নয়নের জন্য সব দিক থেকে, আর্থিক উন্নয়ন, ডেভেলপমেন্ট, তিস্তা ব্যারেজ, যে কোনো ক্ষেত্রে সে তো তার দেশকে একটা উন্নয়নমূলক বিষয়ে একটা দেশে সে যেতেই পারে। যাওয়াটা কি কোনো অবাঞ্ছিত তো বিষয় নয়। সেটা গণমাধ্যম কিভাবে ব্যাখ্যা করবে, ভারতের গণমাধ্যম কিভাবে ব্যাখ্যা করবে, বা বাংলাদেশের গণমাধ্যম কিভাবে ব্যাখ্যা করবে, সে ব্যাখ্যা করার বিষয়টা একেবারে তাদের ব্যাপার। বাস্তব সত্য যেটা হচ্ছে, আজকে যদি তারেক রহমান সাহেব চীন থেকে সফর শেষে ভারত সফরে আসেন, তখন তো আরেক রকম ভাবে ব্যাখ্যা হবে। আমরা ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমরা দেখেছি তো যে ভারত ডিজেল দিয়েছে বাংলাদেশকে, তখন বাংলাদেশের গণমাধ্যম বা আমাদের দেশের গণমাধ্যম কি ব্যাখ্যা দিয়েছে? বাস্তবতা হচ্ছে দেশের উন্নয়ন, বাস্তবতা হচ্ছে পাশে থাকা, বাস্তবতা হচ্ছে সবার সঙ্গে সংযোগ, স্থিতিশীলতা, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা বাংলাদেশে একটা বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষের দেওয়া ম্যান্ডেট দেওয়া একটা সরকার, তার আগে 18 মাসের অন্তর্বর্তী সরকার ছিল, এবং তার আগে আওয়ামী লীগের যে সরকার ছিল তাদের পতন দেখেছে। বাংলাদেশের মানুষ সবটাই বাংলাদেশকে তারা সেইভাবে গড়ে তুলেছেন, ইতিহাস তাই বলে। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে দেশের মানুষকে ম্যান্ডেট পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তার যে মূল স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, তা সবার আগে বাংলাদেশ গড়ার কাজে উনি পৃথিবীর যে কোনো দেশেই যেতে পারেন। যখন ভারতে আসবেন তখন ব্যাখ্যাটা কিভাবে হবে? ভারত বিষয়টাকে পর্যবেক্ষণ করবে, সে তার প্রতিবেশীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চরম বাস্তবতায় যতটা পাশে থাকার দরকার ততটা যেমন অতীতে ছিল, মাঝেও ছিল, আজও আছে। তো ব্যাখ্যা যাই হোক, বাস্তবতা হচ্ছে দেশের মানুষকে একটা উন্নয়নশীল দেশ গড়ে দেওয়ার কাজে যে কোনো প্রান্তেই সে যেতে পারে। সেটা ব্যাখ্যা কি হবে
সেই ব্যাখ্যার জন্য তো উনি বসে থাকতে পারেন না। বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন আমেরিকায় যায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন পৃথিবীর বিভিন্ন আবুধাবিতে যায়, তো এটা তো অনেকে অনেক রকম ব্যাখ্যা করতে পারে। দেশের উন্নয়নের স্বার্থে সব জায়গায় খোলা পথ, সহজ পথ, এগিয়ে যাওয়া ত্বরান্বিত থাকবে, এটাই সাধারণ মানুষের কাম্য। এবং সাধারণ মানুষ চায় তার দেশের উন্নয়ন হোক, তারা ভালো থাকুক। তো তারেক রহমানের এই সফরকে আমি অবশ্যই একটা পজিটিভ অ্যাঙ্গেল থেকেই দেখবো, এটা আমার বিশ্বাস। দেখো, পরমাশিস, চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী লি সিয়াং এর আমন্ত্রণে তারেক রহমান 24 জুন থেকে 26 জুন এই চলমান যে সরকারি সফর সেটি করছেন। অর্থাৎ সফরটি নিছক সৌজন্য নয়, সরকারের আমন্ত্রণ এবং উচ্চ পর্যায়ে। এবং একই সঙ্গে তুমি এটা জানো যে এই প্রথম বাংলাদেশের ক্ষমতার ভার গ্রহণ করার পর দেশটির প্রধানমন্ত্রী বিদেশ সফর করছেন। ভারতীয় গণমাধ্যমের একটা বড় অংশ এই সফরকে একটু অন্যভাবে দেখছে, যেটি আমি শুরুতেই প্রশ্ন তুলেছিলাম যে ভারতীয় গণমাধ্যম ঠিক কিভাবে দেখছেন। হিন্দুস্তান টাইমস লিখছে, তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের ক্ষেত্রে ভারতকে পাশ কাটিয়ে মালয়েশিয়া গেছে। তাদের ব্যাখ্যায়, অর্থাৎ পত্রিকাটির ব্যাখ্যায়, এর মধ্য দিয়ে বাংলাদেশের নতুন বিদেশ নীতির অগ্রাধিকারের ইঙ্গিত রয়েছে। আবার একই সঙ্গে আমাদের আরেক জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি লিখছে, তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে দিল্লি ও বেজিং এই দুই জায়গাতেই আগ্রহ তৈরি হয়েছে। অর্থাৎ ভারত এই সফরকে শুধু ঢাকা বেজিং সম্পর্ক হিসেবে দেখছে না, বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের চোখেও দেখছে। কিন্তু পরমাশিস, বাংলাদেশের দিক থেকে ছবিটা কি একটু আলাদা। আরেক জনপ্রিয় দৈনিক দ্য ডেইলি স্টার, তারা বলছে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে বিনিয়োগ ও পরিকাঠামোর অর্থায়নের ধীরগতি দেখা গিয়েছিল। সেই জায়গা থেকে তারেক রহমান চীন সফরের বড় লক্ষ্য চীনা বিনিয়োগ, পরিকাঠামোতে অর্থায়ন এবং নতুন একটি অর্থনৈতিক সহায়তা চাইছে বাংলাদেশ। বাংলাদেশের আরো একটি রিপোর্টে বলা হচ্ছে যে ঢাকা বেজিং এর মধ্যে 15 থেকে 17টি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সমঝোতা স্মারক, চুক্তি, কর্মপরিকল্পনা এবং প্রোটোকল এগ্রিমেন্ট থাকার সম্ভাবনাও প্রবল। তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছে। আর এখানেই পরমাশিস ভারতের দিক থেকে চরম অস্বস্তির বিষয় বলে মনে করছেন এই ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা কাজ করেন তাদের একটি বড় অংশ। কারণ তুমি এটা জানো যে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে সেতু, বন্দর, বিদ্যুৎ, শিল্পাঞ্চল বা নদী প্রকল্পে বিনিয়োগ নেয়, তা দেশটির অর্থনৈতিক বিষয় ঠিক, কিন্তু সেই সম্পর্ক যদি প্রতিরক্ষা, বন্দর, তিস্তা বা ভারতের উত্তর পূর্বাঞ্চলের কাছাকাছি কৌশলগত প্রকল্পে যায়, তাহলে দিল্লি স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বন করতে পারে। দ্য টাইমস অফ ইন্ডিয়া এই সফরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সম্ভাব্য চীনা যুদ্ধ বিমান কেনা এবং তিস্তা প্রসঙ্গে গুরুত্ব দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি খবরের বিশ্লেষণ বলছে যে বাংলাদেশের সম্ভাব্য চীনা যুদ্ধ বিমান কেনা এবং তিস্তা প্রসঙ্গকে বাংলাদেশ চীন সফরে গুরুত্ব দিয়েছে। যদিও চূড়ান্ত প্রতিরক্ষা বিষয়ে চুক্তির বিষয়টি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়নি। তাহলে প্রশ্ন, বাংলাদেশ কি ভারতকে সরিয়ে চীনের দিকে ঝুঁকছে? সঙ্গতভাবে এই প্রশ্নটি সামনে এসেছে। তুমি কিভাবে দেখছো পরমাশিস? দেখো, সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি, বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, বিভিন্ন প্রশ্ন তুলছে, সেটা তুলতেই পারে। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ যদি চীনা বিমান কেনে প্রতিরক্ষা তার সরঞ্জামকে শক্তিশালী করার জন্য, করুক না, অসুবিধে কোথায়? বাংলাদেশের বর্তমান যে কলকাতা থেকে মানে দিল্লি থেকে যিনি হাইকমিশনার গেছেন, দীনেশ ত্রিবেদী তো বলেছেন যে ওদিকের 20 কোটি আর আমাদের 140 কোটি, আমাদের কাজ হবে পুরো গণতন্ত্রটা রক্ষা করা। না, এটা নিয়ে তো বিতর্ক তৈরি হয়েছে। তুমি জানো যে এই বাংলাদেশের একটি রাজনৈতিক অংশ, শুধু তাই নয়, সরকারের পক্ষ থেকে এই বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছিল। ব্যাখ্যা যাই চাওয়া হোক, বাংলাদেশ তার নিজের মতন করে গড়ে উঠতে চায়, গড়ে উঠবে। কার কাঁধে হাত রেখে গড়ে উঠবে তারা, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা প্রতিরক্ষা সরঞ্জাম চীন থেকে কিনে তারা নিজেদের শক্তিশালী করে তুলুক, সাধুবাদ, অবশ্যই সাধুবাদ। একটা নতুন সরকার তার নতুন ভাবনায় তার দেশকে বিভিন্ন ক্ষেত্রে যদি উন্নয়নমূলক কাজে তার গতি আনতে পারে, সেটা একজন প্রতিবেশী দেশের মানুষ হিসেবে সেটা তো আমি বলবো যে তারা ভালো কাজ করছে, করুক। কিন্তু ভারত আমার দিকে কেউ যদি বন্দুক তাক করে, ভারত কি বসে থাকবে?
ভারতও তো 10টা বন্দুক তাক করে রেখে দেবে। আবার এটাও তো দেখতে হবে চরম বাস্তবতায়, আমরা সবসময় দেখি, বিভিন্ন গণমাধ্যমে দেখি, খবরে উঠে আসে সীমান্ত সমস্যা। সেই সীমান্ত সমস্যা নিয়ে তো বিজিবি এবং বিএসএফ দিল্লিতে চলতি মাসের শুরুতে বৈঠক হয়ে গেল। তো এইগুলো না, এগুলো সরকারি পর্যায়ে কার্যক্রম, একটা সরকারের সঙ্গে একটা সরকারের বিভিন্ন কার্যক্রম থাকবে, সেটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ব্যাখ্যা করবে, আমরাও সেই ব্যাখ্যা নিয়ে আলোচনায় আসবো। তো স্বাভাবিকভাবে সরকারের তরফ থেকে এখনো কিছু বলা হয়নি। সরকারের তরফ থেকে যদি বলাও হয়ে থাকে, তারা আজকে আমাদের দেশ, আমরা ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছি না, আমরা মার্কিন সরকারের কাছ থেকে আমরা যুদ্ধ বিমান কিনছি না। সে তার সরকারকে আমার দিকেই যে তাকে ভরসা করতে হবে, অন্যদিকে সে ভরসা করতে পারবে না, এটা তো কোথাও ভাই লেখা নেই। কিন্তু আমি আমার জায়গায় ঠিক থাকবো। আমার দিকে যদি কেউ আঙুল তাকায়, আমার উত্তর পূর্বাঞ্চলকে যদি আমার নিরাপত্তার জালে আমাদেরকে আরো নজরদারি বাড়াতে হয়। তুমি তো জানছো যে পশ্চিমবঙ্গে গত 15 বছরের সরকার, তার আগের বছরের 34 বছরের সরকার, এই যে সীমান্ত সমস্যা, 4500 মাইল, এই যে জমি দেওয়া হয়নি, 1.5 মাসে কত সীমান্ত সমস্যার হয়তো বেড়া দেওয়ার কাজ চলছে। তো সে তার মতন চলবে, আমি আমার মতন চলবো। আমার সম্পর্কটা, দ্বিপাক্ষিক সম্পর্কটা একটা পজিটিভ অ্যাঙ্গেলে থাকে না নেগেটিভ অ্যাঙ্গেলে থাকে, প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশী দেশের একটা সুসম্পর্ক বজায় থাকে, সেটা দুটো স্বার্থেও হয়, ভালো লাগায় হয়, ভালোবাসায় হয়, সংস্কৃতিতে হয়, শিক্ষায় হয়। আর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সর্বজন বিদিত কেমন। এর মানে এইটা নয় যে বাংলাদেশ একটা দেশের সঙ্গে তার দেশের উন্নয়নের স্বার্থে তারা অগ্রগতি করবে না, এটা 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 কোথাও বলা নেই যে করবে না। কিন্তু ভারত সব বিষয়টাই ঢাকা দিল্লির সম্পর্ক কেমন, কি ছিল, মাঝে কি হয়েছিল, বর্তমান বাস্তবতায় কি, এটা সর্বজন বিদিত, সবাই জানে। আর লক্ষ্য রাখা, অবশ্যই দিল্লি সবটাই নজর রাখছে। পরমাশিস, গত কয়েকদিন 2024-এর 9 আগস্টের পরও বিদেশ মন্ত্রক যে মন্তব্য করেছে, মাঝেও যে মন্তব্য করেছে, আজও সেই মন্তব্য করছে। একদমই আমাদের কাজ হচ্ছে দুদেশের সম্পর্কের বজায় রাখা, মানুষের অধিকারের স্বার্থে কথা বলা। একদমই ঠিক। আমরা চেষ্টা করি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, সাধারণ মানুষের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক জায়গাতে ফিরে আসুক, পারস্পরিক বিশ্বাস, আস্থা এবং বন্ধুত্বের পরিবেশে ফিরে আসুক। এই কিছু ক্ষেত্রে ভুল বুঝাবুঝি সেগুলো থাকবে, এবং সেই ভুল বোঝাবুঝি নিরসনের জন্য সংশ্লিষ্ট দপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রক, সংশ্লিষ্ট পররাষ্ট্র বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন বা আধিকারিক রয়েছেন, তারা নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখবেন। কিন্তু সমালোচকদের মুখ কিভাবে আটকাবে পরমাশিস বলতো? গণমাধ্যম, দুই দেশের গণমাধ্যমে কিন্তু এই সফরের নেগেটিভ সাইডটাকে খুব বেশি করে সামনে আনছে। ভারতীয় গণমাধ্যমের একটি অংশ তারাও বলছেন, যেমন তোমাকে বললাম, দিল্লিকে পাশ কাটিয়ে চীনে যাওয়া। আবার এনডিটিভি বলছেন যে এটি বাংলাদেশের পরিকাঠামো বা সামগ্রিকভাবে অর্থায়ন, এই সমস্ত বিষয়ের দিকে ঝোঁকা। এবং বাংলাদেশের গণমাধ্যমও বলছে যে এই ক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি নিয়ে আলোচনায় আসবে। তো সব মিলিয়েই সম্পাদকীয় এবং উপসম্পাদকীয় গুলোতে উঠে এসেছে, ঢাকা এখন আসলে দর কষাকষির জায়গাটা বাড়াতে চাইছে পরমাশিস। চীন থেকে একদিকে ঢাকা যেমন বিনিয়োগ চাইছে, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক পুরো ভাঙতে চাইছে। কারণ বাংলাদেশ জানে ভারতের সঙ্গে সীমান্ত, বাণিজ্য, বিদ্যুৎ, চিকিৎসা, ভিসা, নদী, নিরাপত্তা, এই সবগুলো জায়গাতেই বাংলাদেশ অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের বাস্তবতা এগিয়ে নেওয়া কঠিন। আবার ভারতের উপর নির্ভর করেও ঢাকা নিজের দর কষাকষির ক্ষমতা বাড়াতে পারবে না। তাই তারেক রহমানের চীন সফরের মূল বার্তা সম্ভবত এটাই যে বাংলাদেশ এখন একাধিক দরজা খোলা রাখতে চাইছে। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন যে চীন সফরের পর কি তাহলে তারেক রহমান ভারত সফরে আসবেন? কি বলবো? দেখো, তোকে এবং একটা বিষয় আমি খুব ছোট্ট করে যদি বলি, যে আমি যে বাড়িতে থাকি, আমার এক প্রতিবেশী, তার ইলিশ মাছের ব্যবসা। আমি বাজারে গেছি, তার দোকান, তাকেও দেখতে পাচ্ছি, আবার আরেকজনকে দেখতে পাচ্ছি। ও আমার প্রতিবেশীর কাছ থেকে আমি বাকিতে কিনতে পারি, উনিও বলছে বাকিতে দেবে, কিন্তু আমি দরটাকে একটু দেখে নেব না? এতে অন্যায় কোথায়? ভৌগোলিকগতভাবে, অবস্থানগতভাবে ভারতকে এড়িয়ে বাংলাদেশ চলতে পারে না, এটাও যেমন সত্যি। কিন্তু চরম বাস্তবতায় তারা যদি কোনো সুযোগ একটু বেছে নেয়, ভারত ফ্রান্স থেকেও বিমান কিনতে পারে, ভারত রাশিয়া থেকেও বিমান কিনতে পারে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বিমান কিনতে পারে, একটু দেখে নেবে না? এতে অন্যায় কোথায়? নির্ভরশীলতা অবশ্যই বাংলাদেশ ভারতের উপরে রাখে,
কিন্তু সেও তো স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে সে যদি এগোতে চায়, সে যদি একটু বুঝতে চায়, এতে অন্যায় কোথায়? এতে আমি মনে করি সমালোচকদের কাজটা, সমালোচক কাকে বলা হচ্ছে? যিনি সমালোচনা করছেন, ডেফিনেশনই তার সমালোচনা করা। আর গণমাধ্যমগুলো, সরকারি গণমাধ্যমের একটা দৃষ্টিভঙ্গি থাকে, আর বেসরকারি গণমাধ্যমের একটা কোনটা আমার খাবে, বাজারিকরণ কোনটা করা যাবে। তো স্বাভাবিকভাবে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, বাস্তবতা থাকবে। সরকারি কার্যক্রমে আমরা নজর রাখবো, মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা দেখবো, সম্পর্ক বজায় হচ্ছে কিনা দেখবো। আবার আমি নজরদারিও রাখবো, আমার নিরাপত্তার কথা আমি ভাববো। আমার নিরাপত্তার কথা যদি আমি ভাবি, তুমি তোমার নিরাপত্তার কথা ভাববে না? আমি যদি সস্তা জিনিস কেনার চেষ্টা করি, তোমার সস্তা জিনিস তুমি কেনার চেষ্টা করবে না? এটা শুধু ভারতের গণতন্ত্র না, গোটা বিশ্বের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি তুমি দেখো, সকলের কিন্তু স্বনির্ভর হওয়ার অধিকার আছে। এবং শুধু তাই নয়, সকলকে পাশে নিয়ে চলার অধিকার আছে। আমি এটাকে একটা পজিটিভ অ্যাঙ্গেলই দেখি। বেশ, কিন্তু ভারত সফরে আসবেন কিনা, আসছেন কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটি পরিষ্কার হলো না তোমার বক্তব্যে। কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি, উনি তো আসবেন। তুমি বলো কি আমার কাছে কি খবর আছে? না, খবর নেই, আমার অভিজ্ঞতা বলছে অবশ্যই আসবেন। ওনার লোকজন তো আসা শুরু করে দিয়েছেন, অবশ্যই আসবেন, অভিজ্ঞতা বলছে। বেশ, কিন্তু পরিষ্কার করে এখনো পর্যন্ত কোনো তারিখ, সময়, কোনো সম্ভাবনা সেটি এখনো পরিষ্কার করা হয়নি। এনডিটিভি রিপোর্ট বলছে যে ভারতীয় নেতৃত্ব আগেই বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিল, কারণ ভারত চাইছিল তারেক রহমান আগে দিল্লি সফর করুন। ভারত আগ্রহ দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোথাও একটা কমিউনিকেশন এরর হওয়ার কারণে সম্ভবত দিল্লি সফরের বিষয়টি তারেক রহমান এড়িয়ে গিয়েছিলেন বলে ভারতের বেশ কিছু গণমাধ্যম। আমি তো কালকে একটা গণমাধ্যমে দেখছিলাম যে আবার তো ভারত থেকে তো রেলওয়ে কোচ যাচ্ছে বাংলাদেশে। এটাই তো বাস্তবতা। এগুলো অব্যাহত রয়েছে। এই 2024-এর পর এত চড়াই উচ্চাই হওয়ার পরও তো বাণিজ্যিক সম্পর্ক কখনো নিচের দিকে যায়নি, বরং উপরের দিকেই গিয়েছিল। সেটি বাস্তবতা। ভারতকেও বাংলাদেশকে তাদের পণ্য দিতে হবে। বাংলাদেশও তাদের নিজের স্বার্থে টাকা দিয়ে ভারতীয় পণ্য কিনতে হবে। যতই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা থাক, এগুলো দৈনন্দিন প্রয়োজন, যা রাজনীতির ঊর্ধ্বে। এটা আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি। মূল প্রসঙ্গে ফিরছি, পরমাশিস। চীন সফর শেষে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করেন, তবে ভারতীয় গণমাধ্যম বলছে সেটি হবে এক নজিরবিহীন ভারসাম্যের বার্তা। আর না হলে দিল্লি এই সফরকে নিয়ে তার মধ্যে থাকা সন্দেহের আগুন আরো দাউ দাউ করে চলবে। তোমাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্ন রেখেই আজকের মতো শেষ করব, শুধু কয়েকটি কথা বলে। তারেক রহমানের চীন সফর ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো বার্তা নয়, কিন্তু ভারতের জন্য এটি একটি নিশ্চিতভাবে সতর্কবার্তা। দিল্লিকে বুঝতে হবে, নতুন বাংলাদেশকে পুরনো ছকে মাপলে কোথাও ভুল হবে। আর ঢাকাকেও বুঝতে হবে, চীনের টাকা দরকার হতে পারে, কিন্তু ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বাংলাদেশের বাস্তব প্রয়োজন। বাংলাদেশ চীনে গেলেই ভারত হেরে যায়, এই বিষয়টি এত সহজ নয় বলেই আমরা মনে করছি। কিন্তু ভারত যদি বাংলাদেশকে নতুন চোখে না দেখে, তাহলে দক্ষিণ এশিয়ার অঙ্ক দিল্লির জন্য আরো কঠিন হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন